বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন আহমেদ দরজা মৃদু ধাক্কা দিল। আরিব সাইড। এসিবি এর ডিরেক্টর হায়াত জামিল সামনে পাশে একজনের সাথে কথা বলছে। চেহারা না দেখেও সুমনের বুঝতে কষ্ট হলো না সামনের বাসার মানুষটাকে। ডিরেক্টর রুমে নুসরাত শারমিন বসে আছে। সুমন নিজের কাছে একটু অস্থির বোধ করলো। মেয়েটা আশেপাশে থাকলে এমন মনে হয় সব সময় এটা এমন একটা অস্তিত্ব যে কাউকে সহজে বলাও যায় না, এত সহজে একটা কাটানো যায়। হয়তো জামিল হাসি মুখে বলল, এসো, তোমার জন্য অপেক্ষা করছি, এসো। সুমন মনে ভেতরে আর একটু দ্বিধা নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। তারপর নুসরাতের পাশে চেয়ারে বসে পড়ল। কোনো কথা না বললে বসা পর্যন্ত একেবারে তাকায়নি মেয়েটার দিকে। খুব ভালো করেই জানে তাকালে অদৃষ্টটা আরো বেড়ে যাবে। মেয়েটার চোখে অন্য কিছু একটা আছে। প্রথমে যেদিন মেয়েটা এসিবিতে যোগ দিয়েছেন সেদিন থেকেই সুমন ব্যাপারটা জানে। সেদিন থেকেই সুমনের অস্তিত্ব শুরু। চেয়ারে বসে বসে থাকতে আরেকবার চারিদিকে তাকালে ভালো করে। এর আগেও অনেকবার এসেছে এখানে, কিন্তু আজকে অন্যরকম লাগছে। এখন ঠিক মতো কারণ খুঁজে পাচ্ছে না কেন তাকে ডাকা হয়েছে। খোশখপ্পর গল্প বলে করতে নিশ্চয়ই ডাকা হয়নি। সুমন, এখন তো তোমার হাতে কোনো কেস নেই, তাই না? জি না স্যার। তাহলে আমাকে একটু দরকার করে নুসরাতে আমাকে। সুমন এবার তাকালো নুসরাতের দিকে। নুসরাতও ঠিক সেই সময় সুমনের দিকে ফিরে তাকালো, একটু হাসলো। মেয়েটা দিন যেন আগুন হচ্ছে। এত সুন্দর একটা মেয়ে পুলিশে কেন যোগ দিয়েছে সুমন এখনো ঠিক বুঝতে পারে না। এর তো কোনো ইউনিভার্সিটি লেকচার কিংবা ডাক্তার হওয়ার দরকার ছিল। রোগী নুসরাতে হাসি দেখলে অর্ধেকটা এমনিতে ভালো হয়ে যাবে, কিন্তু তা না, সে চলে এসেছে এখানে চোর ডাকাত ধরতে। নুসরাতে সিবিতে যোগ দেওয়ার পরপরই ওদের এখানে সব অফিসারই মোটামুটি সব সময় নুসরাতের আশেপাশে ঘোরাঘুরি শুরু করে দেয়। কিন্তু সুমন নুসরাতের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখে সব সময়। কারণটা এমন যে নুসরাতকে পছন্দ করে না কিংবা তার সঙ্গ পেতে চায় না। অন্য সবার মতো সুমনের মনে ভাবও একই রকম, তবে সমস্যাটা অন্য জায়গায়। হায়াত জামিল বলল, মিলি রহমানের কেসটা কোথায়? তো তুমি শুনেছ, তাই না? জি স্যার, ওটা তুমিও মিস নুসরাত সামলাচ্ছে বলে জানতাম। মিলি রহমানের কেসটা নিয়ে গত কয়েকদিন থেকে কথা শোনা যাচ্ছে। এমন কোনো আমরি কিছুই নয় কেসটা, তবু একটি আলোচনা হচ্ছে কারণ মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। মেয়েটা এক সময় মডেলিং করতে, তার উপর তার বাবা দেশের নাম করা শিল্পপতি একজন। মৃত্যুটা ঠিক স্বাভাবিক হয়নি, কিন্তু সে যে এসিবি এ চলে আসবে এমন নয়। অনন্ত এত জলদি তো নয়, কিন্তু এদেশে সব কিছু আর নিয়ম মতো হয়। মেয়ের পরিবারের ক্ষমতা আছে বলে তার সর্বস্ব জিনিসটা বেছে নিয়েছে। একেবারে সোজাসুজি পুলিশের ডিবি বাদ দিয়ে একেবারে এসিবি। অন্য কেসগুলোর বেলাতে সাধারণ এত সহজে জলদি কেসগুলো এখানে আসে না। ডিরেক্টর সাহেব প্রথমে কেসটা নিতে চাননি, তবে উপরে চাপ তিনি ফেলেও দিতে পারেননি। নুসরাত বলল, কিন্তু এখন ঠিক বুঝে উঠতে পারছি না আসলে কি ঘটেছিল। আমরা এখনো বলতে পারছি না যে ওটা অদি মার্ডার নাকি কিছু দেখে সে ভয় পেয়েছিল। আসলে কিভাবে মৃত্যু হয়েছে সেটা বের করতে পারলেই মোটামুটি সবকিছু বোঝা যাবে মনে করছি। সুমন আমাকে কি করতে বলছেন? কথাটা বলার হায়াত জামিল দিকে তাকিয়ে হায়াত জামিল বলল, আসলে নুসরাত চাচ্ছে ওর কেসটা তুমি স্টাডি করো, একেবারে নতুন, আর উপরে এটা ওর জন্য প্রথম কেস। আর এখন যেহেতু তুমি ফাঁকা আছো, ওকে একটু হেল্প করো। সুমন নুসরাতের দিকে তাকালো। আবার সুমনের কেন জানি মনে হলো মেয়েটার নিজ থেকে সুমনের সাহায্য চাচ্ছে। এবার এমনটা ভাবার কোনো কারণ নেই, তবুও সুমনের কেন জানি এমনই মনে হলো। সেই সাথে মনের ভেতরে একটু অস্থিরতা আরো একটু যেন বৃদ্ধি পেল।
সুমন বললাম, আচ্ছা সমস্যা নেই, কবে থেকে শুরু করব? নুসরাত বলল, আপত্তি না থাকলে আজ থেকেই। আমি আপনার কেবিনে আসতেছি সব কাগজপত্র নিয়ে। আচ্ছা। হায়াত জামিল কেবিনে থেকে বের হয়ে সুমন নিজের কেবিনে গিয়ে বসেছে। তার কিছু পরই নুসরাত এসে হাজির, হাতে একটা মাঝারি সাইজের ফাইল, মুখে সেই হাসিটা এখনো লেগে আছে। সুমনের একেবারে মনে হয়েছিল কেসটার সাথে যুক্ত হওয়াটা ঠিক হচ্ছে কিনা। মেয়েটার সাথে সারাটা সময় থাকতে হবে, এটা মনে হতে একটু আনন্দ অনুভব হচ্ছে না, তাও না, তবে একটা অস্থির লাগছে। এমনটা ওর ছোটবেলা থেকেই হয়ে আসছে। অন্য সবার মতো ভালোভাবে মিশতে পারলেই কিছু কিছু মানুষ সাথে ঠিকমতো মিশতে পারে না, কথা বলতে পারে না, কথা আটকে যায়। সুমন আরেকবার নুসরাতের দিকে ভালো করে তাকালো। আজকে নুসরাতের পরনে কালো আটশার্ট জিন্স, পায়ে সাদা টি শার্ট, গায়ে ওপর আবার কালো শার্ট। মেয়েটার গলায় টি শার্টের ওপর একটা ভালো সানগ্লাস ঝুলেছে। যদিও এসএবিদ এর অফিসারের পুলিশের ইউনিফর্ম পরার কথা, তবুও তাদের বেশিরভাগ সিভিল পোশাকে অফিসে করে। এটা নিয়ে অবশ্য কারো কোনো অভিযোগ নেই। নুসরাত ফাইলটা টেবিলের ওপর রাখতে রাখতে সুমনের দিকে তাকিয়ে হাসলো। সুমনের ঠিক সেই আগের কথাটাই আবার মনে হলো। এই যেন কেন খুব খারাপই আর চোর পুলিশকে ধরতে এসেছে কে জানে। সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আসলে আমি আমার প্রথম কেসটাই বিফল হতে চাই না। কোনো সমস্যা নেই, আর আমি কেস সমাধান করে মজাই পাই। তো শুরু করা যাক। কেস নিয়ে আলোচনা করার আগে একটা কথা জানতে চাই। কি কথা? সুমনের তখনই মনে হলো মেয়েটা ঠিক ওই প্রশ্নটাই করবে, এবং হলো তাই। নুসরাত বলল, আপনি আমাকে ঠিক পছন্দ করেন না। কে বলল? না, এমন কোনো ব্যাপার না তো। না, আমার কেন জানি তাই মনে হয়েছে বারবার। তাহলে আমাকে এড়িয়ে চলেন কেন? সুমন কেবল মনে হলো মেঝেটা যেন এখন একটু ফাঁকা হয়ে যাক, সে নিচে চলে যায়। মনে মনে বলল, এই কিসের সাথে যুক্ত হওয়াটা মোটেই উচিত হয়নি। মেয়েটা এমন প্রশ্ন করতে পারে, তাই আগেই ভাবা উচিত ছিল। এমন ভাবে তো ঠিক কাজ করতে পারবে না। এমনই কি বললে সে পারবে না সাহায্য করতে? নুসরাত এতক্ষণ তাকিয়েছিল ওর দিকে। ওর চেহারাটা, অনুভূতিটা দেখলো ভালো করে, তারপর বলল, আচ্ছা, আনঅফিসিয়াল কথা বা থাকুক আপাততে। সুমন কোনো মতে বলল, শুরু করা যাক। নুসরাত বলতে শুরু করলো, ঘটনা কিভাবে ঘটেছে এখানেও বলা যাচ্ছে না। মেয়েটা সন্ধ্যাবেলা মৃত অবস্থায় পাওয়া যায়, ভেতর থেকে দরজা বন্ধ। তার স্বামী চট্টগ্রাম ছিল, স্বামী স্ত্রীর সংসার। ওরা দুইজনই থাকতো ফ্ল্যাটে। একটা ছোট বুয়া আসতো দুবেলা। ছোটবেলায় বুয়া তাকে জীবিত দেখে গেছে। ইনফ্যাক্ট বুয়া চলে যাওয়ার পর ইন্টারকমে ফ্রেন্ডের কেয়ারটেকার সাথে কথা হয়েছে। পরে সন্ধ্যাবেলা যখন বুয়া আবার আসে, তখন অনেকবার দরজা ধাক্কানোর পরও যখন মিলি দরজা খুলছিল না, তখন বুয়া প্রথমে অ্যাপার্টমেন্টের দারোয়ান এবং ম্যানেজারকে ডাক দেয়। তারপর দরজার মাস্টার কি দিয়ে ভেতরে ঢোকা হয়। কয়েকবার ডাক দেওয়ার পরও কারো সাড়া পাওয়া না গেলে ভেতরে ঢুকে খোঁজ করা হয়। পরে দেখা যায় সোফার ঘরের দরজা বন্ধ ভেতর থেকে। সেটা অবশ্য মাস্টারকে দিয়ে খোলা যায়নি, সেটা ভাঙতে হয়েছে। পুলিশ লক্ষ্য করে দেখছে শোবার ঘরের দরজা কি হলে একটা চাবি ভাঙা অবস্থায় ছিল, আর চাবির গোছাটার নিচে পড়ে ছিল। বোঝা যায় সে তাড়াহুড়া করে দরজা খুলতে গিয়ে ভুল চাবি ঢুকিয়ে সেটা মোচড় দিতেই চাবি ভেঙে ভেতরে ঢুকে গেছে। আমি এখন বুঝতে পারিনি যে কি এত তাড়াহুড়া ছিল, যে এত দিনের পরিচিত চাবি ভুলভাবে ঢুকানো হলো। একটানে এতগুলো কথায় বলে নুসরাত থামলো। তারপর ফাইল থেকে বেশ কিছু ছবি বাড়িয়ে দিল সুমনের দিকে। ঘটনার পরে সোফার ঘরের বিভিন্ন জায়গার ছবি। ঘরটা বেশ বড় হলো। আবাসপত্র বলতে কেবল একটা খাট বা ড্রেসিং টেবিল, একটা ওয়াল আলমারি
ওয়াল আলমারির ডোর খোলা অবস্থায় পড়ে আছে। সেখানে মেয়েদের জামাকাপড় সাজানো অবস্থায় দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এটা কেবল মিলির ব্যবহারই করত। সেখানে কেবল মেয়েদের কাপড়ই সাজানো রয়েছে। সুমন এতক্ষণ চুপ করে শুনেছিল নুসরাতের কথা। আসলে নিজেকে সামলে নিচ্ছিল। মেয়েটাকে ওকে এভাবে আক্রমণ করতে ভাবতে পারে নি। অবশ্য নুসরাতকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা অনেকই চোখে পড়েছে। নুসরাতের নিজেও চোখে পড়াই কথা। আমি ভাবছিলাম যে এরপর থেকে কেসগুলো যদি আমরা একসাথে সলভ করি, মানে এখানে অন্য ঠিক যেভাবে দুজন মিলে কাজ করে সেভাবে, তাহলে আমিও শিখতে পারলাম আর আপনার কিছুটা সাহায্য হলো। কি বলেন? সুমন একা একা কাজ করতে ভালোবাসলো। নুসরাতের কাছ থেকে এমনটা একটা প্রস্তাব পেয়ে সে যেন খুশি হলো। কিছু না বলে কেবল হাসলো। মনে মনে বলল, অদৃষ্টটা মনে এবার কেটে যাবে। মনোযোগ আবারও ছবির দিকে দিল। খোলা ডোরটার দিকে আর একটু ভালো করে তাকালো। মনে হচ্ছে যা ঘটেছে সেটা মোটামুটি এখানে ওলা আলমারির একটা কপাট পুরোপুরি খোলা। সেখান থেকে মেয়েটার কিছু পোশাক স্পষ্ট দেখা যাচ্ছে। অন্যদিকে পাশের কাপড়টা একটু আধা খোলা। তার গায়ে দুইটা বেশ বড় সাইজের টিকটিকি ঝুলিয়ে আছে। অন্য ছবিগুলো থেকেও তেমন কিছু আর চোখে পড়ল না। নুসরাত আবারও বলতে শুরু করলো, কোনো শরীরে আঘাতের চিহ্ন নেই, কোনো কিছুই নেই, কেবল চোখে মুখে ভয়ের একটা ছাপ আছে। এমন একটা ভাব যেন খুব ভয়ের কিছুই দেখেছে সে। আমার ডাক্তারি রিপোর্ট বলছে মারা গেছে বেলা 1টা থেকে 3টার ভেতর। নর্মাল হার্ট পাইল করা গেছে, কিন্তু সেটা হয়েছে সম্ভবত কোনো কিছুর ভয়। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভয়? দিনের বেলা একটা মেয়ে কি দেখে ভয় পেতে পারে? সে একেবারে হার্ট ফেল করে মারা যাবে। আমার আসলে একটা জিনিসটা ঠিক মতো ভালো করে ঠেকেছে না। কিছু একটা অস্বাভাবিক এই কেসের ভেতর আছে। সুমন ততক্ষণ নিজের ভালো ভাবির সামনে নিয়ে আরো একটা সময় ছবির দিকে, ডাক্তারি রিপোর্ট দিকে তাকিয়ে রইল। কিছু একটা ভাবছে মনে মনে আপদ দৃষ্টিতে। কোনোভাবেই এটা মার্ডার কেস মনে হচ্ছে না, কোনো দুর্ঘটনা মনে হচ্ছে না, কিন্তু ওর নিজে থেকে একই মন হলো। তবুও বলল, তেমন কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে দুর্ঘটনাই। কিন্তু কি দেখে ভয় পেয়েছে বলেন? এত বড় একটা মেয়ে এভাবে ভয় পেয়ে মারা যাবে? ওর পরিবার মানে স্বামীর কাছ থেকে কি জানি গেল। স্বামী বলেছে মিলির নাকি খুব ভূতুরে ভয় ছিল। ওই রাতে প্রায় ভূত ভয় পেত। এই জন্য রাতে ওকে একা কোথায় রেখে যেত না সে। ব্যবসার কাজে বাইরে গেলেও মিলির ভাষায় কেউ এসে থাকতো। আর কিছু ফিঙ্গারপ্রিন্ট পরিচিত লোকজন ছাড়া আর কারো ছাপ পাওয়া যায়নি। সুমন বলল, স্বামীর কি আগের কোনো সমস্যা কিংবা কোনো পারিবারিক গন্ডগোল এমন কিছু খুঁজে পাওয়া যায়নি? অবশ্য খোঁজ চলছে। এখনো মিলির আর আফসালের ভার্সিটি পড়তো, একই ক্লাসে। প্রেমের বিয়ে, যদি শুরুতে মিলে পরিবার ব্যাপারটা মেনে নিতে পারেনি, তবে এখন সব ঠিক আছে। আফজাল এখন যে ব্যবসা নিয়ে ব্যস্ত, ওটা মিলির বাবার সাহায্য নিয়েই করেছে। সে যে চট্টগ্রাম ছিল সেটার আলিবাই আছে। জি আছে, কঠিন আলিবাই আছে। ঘটনার দিন সকালে মেয়েটার স্বামী ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে। তার সাথে সে সেক্রেটারি ছিল। সেখানে সে হোটেল ছিল। সেই হোটেলের ম্যানেজারের সাথে আমাদের কথা হয়েছে। তারা নিশ্চিন্ত করেছে আমাদের কথা। এয়ারপোর্ট থেকে নিশ্চিন্ত খবর পাওয়া গেছে সে সকালে প্লেনে চলছে। তার মানে সে ক্লিন। জি, তাই মনে হচ্ছে। নুসরাত কি বলল? সুমনের মনে হলো এই জি এর ভেতর কেমন একটা সন্দেহ আছে। সুমন বলল, আপনার কাছে এটা ঠিক মনে হচ্ছে? আসলে সুমন সাহেব, আমাদের কেন জানি এই আফজাল সাহেবকে খুনি মনে হচ্ছে। আপনি কি এখনই সেই কি এটাকে খুন বলে ধরে নিচ্ছেন? নুসরাত কথা বলতে গিয়ে থেমে গেল। আসলে সেই মনে মনে ধরতে নিয়েছিল যে এটা আসলেই একটা খুন। ছোটবেলা থেকে ডিটেকটিভ পড়ে গল্প পড়তে নুসরাত বড় হয়েছে। রহস্য তার খুব ভালো লাগে। হয়তো ভেবে বসেছে সে গল্পের মতো বাস্তবের প্রত্যেকটা মৃত্যুর পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে।
সুমন কোনো কথা না বলে নুসরাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটার অভিজ্ঞতা কম, তার ওপর প্রথম কেস, এমনটা মনে হতে পারে, অথচ দেখা যাবে ঘটনা আসলে তেমন কিছুই না। মেয়েটা আসলে এমন কিছু দেখে ভয় পেয়েছে, তারপর মারা গেছে। স্বামী বেচারা জানি না, হয়তো সে কোনো কারণে ভয় পেতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা সাধারণ দুর্ঘটনার কেসই। কেবল একটা জিনিস আমাদের বের করতে হবে, সেটা হলো যে মেয়েটা কি দেখে ভয় পেয়েছে। ওটা বের করতে পারলে মনে হয় কিছুটা একটা হয়। সবাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামী, বুয়া, দারোয়ান, ম্যানেজার সবাইকে চলেন আরেকবার ঘুরে আসি। সুমন বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে, এখানে ভেতরে ঢোকেনি। উপরে তাকিয়ে গোনার চেষ্টা করছে মোট কয়টা তালা আছে। এখানে 20 তালার কম হবে না। মিলিদের ফ্ল্যাটটা 12 তলায়, আর রিসেপশনের অবস্থা বেশ ভালো। খোঁজ নিয়ে জেনেছেন এখান দিয়ে ভেতরে যাওয়ার কেবল একটা পথই, মেইন গেট। অন্যদিকে দিয়ে 12টা তলার ওপর হলো খুনি কে স্পাইডম্যান হতে হবে। নুসরাত একটা জনকে জিজ্ঞেস সাথে নিয়ে এলো। সুমন সাহেব, এই হচ্ছে মঞ্জুর, এর সাথে মিলির সর্বশেষ কথা হয়েছে। সুমন মঞ্জুরের দিকে তাকিয়ে বলল, কখন ফোন দিয়েছিল? মঞ্জুর কেমন একটু ভীতু মনে হলো। সম্ভবত আরও আগে তাকে জেরা করা হয়েছে, এবং সেটা বেশ ভালোভাবেই করা হয়েছে। চোখে মুখে একটা ভীত দেখা গেল। স্যার, এই বেলা 11টার দিকে। কি বলেছিল ফোন করে? বলেছিল তার শোবার ঘরের লোকটা কাজ করছে না, ওটা বদলাতে হবে। সুমন একটু সময় মঞ্জুরের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কি বললে? বলে আসছিলাম যে বিকেলে গিয়ে দেখে আসব। এর আগে যাওয়া যায় নাই তো? না স্যার। বিশ্বাস করেন স্যার, যাই নাই। সবাই কেবল এই কথাই আমাকে বলতেছে। আমার কথা বিশ্বাস না হইলে সিসিটিভি ফুটেজ আছে, সেখানে দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে। মঞ্জু চলে যেতে নুসরাত বলল, ওকে এর আগে আরেকবার একটু কঠিনভাবে জেরা করছিল কর্তব্যর পুলিশ। 2-1টা চড় মেরেছিল, তাই ভয় পেয়েছে। আচ্ছা চলো উপরে যাওয়া যাক, দেখা যাক আফজাল সাহেবে কি বলে। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে গেল। সুমন ভেবেছিল একজন পুরুষকে দেখতে পাবে, কিন্তু তারা বদলে একটা মেয়ের দরজা খুলতে দিল। নুসরাত মেয়েটাকে চেনে। মেয়েটা আফজালের অফিসের কাজ করে, আফজালের সেক্রেটারি। মেয়েটার নাম নিনা। মেয়েটাও জিজ্ঞাসাবাদ করা হয়েছে নুসরাতকে দেখে। নিনার চোখে একটু সূক্ষ্ম ভয় এবং অস্থির ছায়া সমূহ, কিংবা নুসরাতের চোখ এড়ালো না। তাদের এখনো দেশে কে সে খুশি হয়নি, সেটা স্পষ্ট বোঝা গেল। নুসরাত বলল, আপনি এখানে? স্যার, খুব একা হয়ে আছেন তো, তাই ভাবলাম যে আপনার স্যার কোথায়? শুয়ে আছেন। সুমন মেয়েটার দিকে আরো ভালো করে তাকালো। নিনার চোখ সুমনের চোখে পড়তে সেটা সরিয়ে সুমনের ঠোঁটে একটা সূক্ষ্ম হাসি দেখে দেখা যায় মুহূর্ত, কিন্তু সেটা মুছে ফেলল সাথে সাথেই। সুমন বলল, আচ্ছা সে শুয়ে থাকুক, আমরা কেবল শোবার ঘরটা আরেকবার দেখব। শোবার ঘরের দিকে এগিয়ে যেতেই পাশের ঘর থেকে 32-33 বছরের এক সুদর্শক যুবক বেরিয়ে এলো। ওদের দিকে তাকিয়ে খানিক সময় অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আপনারা আবার আসতে হলো? কিছু প্রশ্নের উত্তর দরকার। কি প্রশ্ন? দেখা যাক, আগে সেগুলো খুঁজি। কথাগুলো বলতে বলতেই সুমন শোবার ঘরের দরজার লকে হাত দিল। নবঘোরাতেই সেটা খুব চমৎকার ভালো খুলে গেল। সুমন আশা করছিল যে সেটা নষ্ট হবে, কিন্তু এরই ভেতর আফজাল সাহেব সেটা ঠিক করিয়ে নিয়েছে। এত জলদি? সুমন বলল, দরজার লকটা না নষ্ট ছিল? ঠিকই ছিল। কিভাবে? আফজাল একবার তাকালো সেটা সেক্রেটারির দিকে, তারপর তাকালো সুমনের দিকে। আজই ঠিক করেছি। ও কোথায় সেটা? কেন কোথায় সেটা? মঞ্জুর নিয়ে গেছে।
অ্যাপার্টমেন্ট সব কিছু সেই দেখাশোনা করে, কিছু ঠিক করলে সে নষ্ট জিনিস নিয়ে যায়, গরিব মানুষ বিক্রি করে টুকটাক টাকা আয় করে। ও আচ্ছা। সুমন দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ঠিক তার পেছনে নুসরাত, সবার পেছনে আফজাল। নিনা এখন দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। সুমন এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিছু একটা খুঁজতে, এমন কোনো কিছু যেটা ঠিক স্বাভাবিক না। কিন্তু ওকে হতাশ হতে হলো, তেমন কিছুই পাওয়া গেল না। সুমন মনে হলো যে আসলে এখানে তেমন কিছু নেই, কেসটা তেমন কিছুই নেই। এমন সময় হঠাৎ নুসরাত আ বলে চিৎকার করে উঠল মৃদুভাবে। সুমন জিজ্ঞাসু চোখে তাকালো, তারপর নুসরাতের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখলো নুসরাত থেকে একটু দূরে একটা তেলাপোকা দাঁড়িয়ে আছে, একটু একটু নড়ছে। নুসরাতের দিকে তাকালো, আবার মেয়েটা ততক্ষণ নিজেকে সামলে নিয়েছে। সুমন মুখে না বলল, চোখের দৃষ্টিতে বলল, তোমার এভাবে আচরণ করাটা মানায় না। নুসরাত নিজের এরকম আচরণ খানিকটা লজ্জিত মনে হলো। সুমন আরো কিছুটা সময় নুসরাতের দিকে তাকিয়ে রইল। কিছু যেন একটা হঠাৎ করে সুমনের মনে পড়ে গিয়েছে, পড়ছে না, কিছু একটা মনে করার চেষ্টা করছে। তারপর সুমন আরেকবার চারপাশে তাকিয়ে দেখলো, ছবি দেখে যেমনটা তা মনে হয়েছিল ঘরটা সেই রকম, আলাদা করে দেখার কিছুই নেই। সুমন ওয়ালডারের কাছে গিয়ে বলল, মাইন্ড ইফ আই ওপেন? আফজাল সাহেব বলল, না সমস্যা নেই, দেখুন কিছুই নেই ওখানে। সুমন দরজা যা দেখবে তাই দেখলো, ছবির মতো করে কাপড়গুলো সাজানো রয়েছে। এই আগে ও এখানে তল্লাশি চালানো, সেটা বুঝতে কষ্ট হয়েছিল না। ভেতর তেমন কিছুই নেই, তবে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। পুরো ঘরেই সেরকম একটা অস্পষ্ট গন্ধ বেরোচ্ছে। তারপর দরজা বন্ধ করে নিল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, মিস নুসরাত, চলুন, আমাদের যা দেখার হয়ে গেছে। নুসরাত ভেবেছিল সুমন আফজালকে কিছু প্রশ্ন করবে, কিন্তু কিছু প্রশ্ন না করতে একটু অবাক হলো। তবে নিজের মনে কাছে হলো ওইরকম ছেলে মানুষের আচরণ দেখে সুমন কিছুটা বিরক্ত হয় কিংবা বিব্রত হয়েছে, তাই কিছু না জানতে চেয়ে চলে যাচ্ছে। লিফটের দরজা খুলতে না খুলতে ভেতরে ঢুকে পড়লো টুক করে নুসরাত তার পেছনে পেছনে ঢুকতে তাকালো সামনের দিকে, তারপর বলল, সরি। মানুষের অবাক হয়ে বললেন, কেন? আসলে ওভাবে চিৎকার দেওয়াটা আমার ঠিক হয়নি, আমি স্কুলে পড়া বাচ্চা মেয়ে না। হা আচ্ছা, সমস্যা নেই। নুসরাত আবার বলল, আপনি কিছু মনে করেননি তো? আরে না, ভাত দেন তো। কি বুঝলেন? এখন বুঝলাম, তবে জিনিসটা বোঝার জন্য আরে কয়েকটা জিনিস জানা দরকার। দেখা যাক। নিচে নেবে আবার মঞ্জুরে ডাকা হলো। নষ্ট লকটা কোথায়? খবরটা বলবো না যে তোমার কাছে সেটা নেই। আছে স্যার। গুড, নিয়ে আসো। মঞ্জুর যেন দৌড়ে চলে গেল, ফিরে এলো প্রায় সাথে সাথে। এটা লকটা ধরা। নুসরাত নষ্ট লকটা দিয়ে সুমনে বলল, আপনি এটা নিয়ে ল্যাবে চলে যান, এটার পরীক্ষা করাবেন। দেখুন, বলবেন এটা কিভাবে নষ্ট হয়েছে, তারপর আমাকে ফোন দিবেন। আপনি আমার আরও একটা কাজ করেন, সেটা সেরে আমি আসি। তারপর নুসরাতকে আবার দিকে সুমন ওর হাতে চেপে হ্যান্ডশেক করে বলল, মিস নুসরাত, যদি এই কেসটাই সলভ হয় তাহলে সেটার জন্য আপনার স্কাইট সব কিছু বেশি থাকবে। মানে এখন বলবো না সব। সুমন আর দাঁড়ালো না। নুসরাত আর কিছু বলতে গিয়েও বলল না, যেন সুমন সম্পর্ক ভালো করে জানে। ওর কাজ করার ধরন খানিকটা এরকমই, এই জন্য তার পার্টনার থাকলেও সুমন একাই কাজ করে। তবে সুমন যে তার হাতটা ধরলো, সেটা নুসরাতের কাছে বেশ ভালো লেগেছে। মুখে মৃদু হাসি গড়িয়ে উঠেছে। এসিবি এসে লকটা সোজা ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল, আর বললে, এটাই সব আগের পরীক্ষা করতে, রিপোর্টটা এখানেই চাই। আর ঘন্টা দিনেক পরে সুমনের ফোন এসে হাজির হলো নুসরাতের ফোনে। ততক্ষণে নষ্ট লোকের রিপোর্টটা হাতে চলে এসেছে। কেমন আছেন মিস নুসরাত? সুমনের কণ্ঠের আনখা নুসরাত বুঝতে কষ্ট হলো না, বলল, জি ভালো।
আপনার খবর কি? সেই যে গেলেন আর তো কোনো খবর নেই। আছে খবর, দারুণ খবর। বলুন, আগে আপনি বলুন। লকটা হচ্ছে করে নষ্ট করা হয়েছে, তাই না? জি, আমি তাই ধরেছিলাম। একবার সুপারগুলো থেকে ভেতরে প্রবেশ করা হয়েছিল, সেটাই আস্তে আস্তে লকটা নষ্ট করে দেয়। যাক ভালো, এটা 2 আর 2 4 মিলে গেল। মানে কি? আপনি সমাধান করে ফেলছেন মোটামুটি? বলুন, জলদি বলুন। আরে ধীরে ধীরে কন্যা, ধীরে ধীরে। চলে আসুন এখানে, আমি আফজাল সাহেবের অ্যাপয়েন্টমেন্ট অপেক্ষা করছি। সাথে সাথে পোস্ট নিয়ে আসবেন। 4 ঘন্টা পর আবারও ওরা আফজাল সাহেবের ফ্ল্যাটে এসে হাজির। নুসরাত এখনো ঠিকমতো বিশ্বাস করতে পারছেন না যে এত জলদি কেসটা সমাধান হয়ে যাবে। যদি এখন ঠিক জানেন না, তাহলে আসলে কি হয়েছিল মিলির সাথে? মিলিকে কি আসলে হত্যা করা হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন। কিন্তু সেটা কিভাবে? সুমনের ঠিক সামনে সোফাতে আফজাল বসে আছে। যদিও নুসরাত পুলিশ ফোর্স নিয়ে এসেছে, তারা অপেক্ষা করছে নিচে। সুমন একেবারে সরাসরি আফজালের চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে মিলিকে হঠাৎ কেন মারার দরকার পড়লো আপনার? সব কিছু তো ঠিক মতোই চলছিল। নুসরাত দেখলো আফজাল কথাটা শুনে চমকালো না। নুসরাত একটু আগে শুনেছে যে আফজাল সাহেব নাকি ফ্ল্যাট থেকে পালাতে চেষ্টা করেছিল। ঠিক তখনই সুমন সাহেব এখন এখানে আসে, হাজির হয়, তাকে হাতে নাতে ধরে পাকড়া করে, তারপর ফোন করে নুসরাতকে। আর কিছু সময় পরে আসলে হয়তো সে পালিয়ে যেত কোথায়। যদি কোনো অন্যায় না করবে তাহলে পালাবে কেন? সুমন বলল, আপনি বলবেন নাকি আমি বলবো? আপনি বউয়ের এন্টামফোরমিয়াম ছিলেন, তাই না? নুসরাত বলল, আন্টোফোমিয়াম মানে যেটা পোকামাকড় দেখে ভয় পায়। বিশেষ কর্মে কিছু ক্ষুদ্র প্রাণী, সবার ভেতরে সেই রোগটা কম বেশি থাকে। কিছু করে কারো একেবারে বাড়ির পর্যায়ে থাকে। আমি আপনার কেন অফিসে পাঠিয়ে দিয়ে মিলিদের বাসায় গিয়েছিলাম। সেখান থেকে জানতে পারি যে মিলির কোনো ভূতের ভয় ছিল না। ও ভূতের বিশ্বাস করে না। ওর বোন বলল যে টিকটিকি তেলাপোকা খুব বেশি ভয় পেত। টিকটিকি থেকে কয়েকবার অজ্ঞান হয়েছে। আফজাল বলল, মিলি টিকটিকি দেখতে ভয় পেত খুব, এবং আপনি সেই সুযোগটাই নিলেন। এখন প্ল্যান বানালেন যে ওকে খুন করার। প্ল্যানটা খুব সিম্পল। প্রথমে অনেক পরিমাণে টিকটিকি সংগ্রহ করলেন। আফজাল সাহেব সুমনের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। সুমন বলল, আমি মঞ্জুরের কাছে শুনেছি কয়েক সপ্তাহ আগে আপনি ওকে বলছিলেন বেশ কিছু টিকটিকি আর তেলাপোকা জোগাড় করতে, তাই না? আবার আফজাল সাহেব কোনো কথা বলেন না। সুমন বলে, চললো। তারপর মঞ্জু আপনাকে সেগুলো জোগাড় করে দিল, সেটা লুকিয়ে রাখলেন আলমারিতে। এরপর থেকে গুলো ঠেলে দিয়ে চলে গেলেন চট্টগ্রাম। কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না। খুনের সময় আপনি এখানে ছিলেন না। কিছু সময় চুপচাপ করে আফজাল বলতে জানতে পারলাম সেদিন সে শরীরটা খানিকটা খারাপ ছিল, কিন্তু একটা সময় ঠিকই ওয়ালা আলমারি খুলবে এবং সে ভয় পাবে। ওই ব্যাপারটা আমি জানতাম খুব ভালো করে। একবার ওর হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। এই লাইনগুলো বলে আফজাল মাথা নিচু করে বসে রইল। নুসরা খানিকটা অবাক হয়ে এখন তাকিয়ে রইল। ওর মাথায় এখনো ঠিক আসতেছে না কাউ এভাবে খুন করা যেতে পারে। এমন কিছু তোর মাথায় আসেনি? নুসরাত বলল, কেন মারলেন ওকে? কি এমন দরকার ছিল? আসলে ওর সাথে বনিবনা হচ্ছিল না। আমাদের মাঝে ভালোবাসাটা ছিল, যেটা অনেক আগেই শেষ হয়ে গেছিল। তাহলে ওকে ছেড়ে দিতে পারতেন। মেরে ফেলার দরকার কি ছিল? ওকে ডিভোর্স দিল, ওর বাবার দেওয়া ব্যবসাটা আমার হাতছাড়া হয়ে যেত। আমি আসলে তখন এই কথাটা টুকু বলতে বলতে আফজাল সাহেব হাত দিয়ে মুখ চেপে পুপিয়ে কেঁদে উঠলেন। আপনি না থাকলে আসলে এই আফজাল ঠিকই বেরিয়ে যেত, কিন্তু আপনি আসল কোর্ট বের করে আমি না। ওই দিন বিকেলে বেলা ওদের অফিসে ক্যান্টিনে বসে দুজনে কথা বলছে। সুমন সেই অস্থিরটা এখন আছে, তবে সেই সাথে ভালো লাগাটাও রয়েছে, কিন্তু মনে মনে ভয় করছে এই ভেবে যে নুসরাত আবার কোনো কথা বলবে। নুসরাত ঠিক মতো বুঝতে না পেরে বলবে,
মানে আমি ঠিক বুঝলাম না। আরও আপনি একটা তখন ওই তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার না করে উঠতেন তাহলে ব্যাপারটা আমার মাথায় আসতোই না। আমি যখন আলমারির ভেতর উকি দিলাম সেখানে কয়েকটা টিকটিকি আর তেলাপোকা দেখতে পেয়েছিলাম। সেই নাতে ন্যাপথলিন একটা তীব্র গন্ধ ছিল, এটা আমি পুরো ঘরেই দেখেছি। ন্যাপথলিন গন্ধে তো তেলাপোকা টিকটিকি দূরে চলে যায়, তবু আলমারির ভেতরে এতগুলো দেখে খানিকটা সন্দেহ হলো। মনে হলো কেউ ওদের ইচ্ছে করে ওখানে দেখে গেছে। তারপর ব্যাপারটা আমাদের মাথায় ঘুরতে থাকলো। আসলে আফজাল সাহেব যদি সঠিক সময় ওই তেলাপোকার টিকটিকিগুলো সরিয়ে ফেলতো তাহলে হয়তো ধরা পড়তো না, কিন্তু অভিজ্ঞতা নেই ভেবেছিল এই টিকটিকি দেখে কেউ কিছু বুঝতে পারবে না। নুসরাত বলল, সত্যি সত্যি আপনার ছাড়া এই কেস সলভ হতো না। থ্যাংক ইউ। আমি কি আপনাকে আরেকটা অনুরোধ করতে পারি? সুমন মনে হলো নুসরাত সেই কথাটা বলবে, আবার সেই অস্তিত্ব ফিরে আসছে সাথে সাথে। নুসরাত বলল, আমি ভাবছিলাম এরপর যে কেসগুলো যদি আমার একসাথে সলভ করি, মানে এখন অন্যরা ঠিক যেভাবে দুজন মিলে সলভ করে সেভাবে, তাহলে আমি কিছু শিখতে পারলাম আর আপনার কিছুটা সাহায্য হলো। কি বলেন? সুমন একা একা কাজ করতে ভালোবাসলো। নুসরাতের কাছ থেকে কিছু একটা প্রস্তাব পেয়ে যেন খুশি হলো। কিছু না বলে কেবল হাসলো, মনে মনে ফেললো অস্তিত্ব